আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাই ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। মাননীয় মেম্বার, আপনারা বসুন, আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। সর্ববিষয়ে না, আমি অসম্মত হচ্ছি না, আপনি আগে শুনবেন তো। লেট মি স্পিক। মাননীয় সদস্য একটু বসেন, আমরা উই আর কন্ডাক্টিং। বলেন। মাননীয় স্পিকার, মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করছি। ওনারা হয়তো মনে করছেন আমি বিরোধিতা করব না। যদি সংহতি প্রকাশ করেন তাহলে তো নতুন করে কথা বলার দরকার নেই। একটা কারেকশন দিচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করেন দয়া করে বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাইকটা একটু দেখুন। হ্যাঁ, মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করব, আপনি মঙ্গলবারে না, আমি অসম্মত হচ্ছি না, আপনি আগে শুনবেন তো। লেট মি স্পিক। মাননীয় সদস্য একটু বসেন, আমরা উই আর কন্ডাক্টিং। বলেন। মাননীয় স্পিকার, মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করছি। ওনারা হয়তো মনে করছেন আমি বিরোধিতা করব না। যদি সংহতি প্রকাশ করেন তাহলে তো নতুন করে কথা বলার দরকার নেই। একটা কারেকশন দিচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করেন দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে, এটাই আমার বক্তব্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্পিকার, আপনি এই বিধিতে মাননীয় সদস্য আপনারা বসুন, সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসুন। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাই ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। মাননীয় মেম্বার, আপনারা বসুন, আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। সর্ববিষয়ে আপনারা বসুন, দয়া করে আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন, মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বসুন। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। 31শে মার্চ নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আলোচনার জন্য 2 ঘন্টা সময় থাকবে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন, দয়া করে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ আপনারা বসুন। এরপরেরটা কি আছে? মাননীয় বিরোধী দলের নেতা, আমরা অলরেডি জানিয়ে দিয়েছি 31শে মার্চ অনুষ্ঠিত হচ্ছে। দয়া করে বসেন, আমরা পরবর্তী কার্যপ্রণালীতে যেতে চাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতার মাইকটা একটু দেখি। না, আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা, আপনি দয়া করে বসুন। আমি আবারও উল্লেখ করছি, আগামী 31শে মার্চ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টাকাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করা হলো। ধন্যবাদ। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। জি, সবার দিকে তাকাচ্ছি। পরবর্তী কার্যসূচি আরেকটা মুলতবি প্রস্তাব আছে। আপনারা দয়া করে বসুন, আমি পরবর্তীতে যাচ্ছি। রুলিং হ্যাজ বিন পাসড। দয়া করে বসুন আপনারা, মাননীয় সদস্যবৃন্দ দয়া করে বসুন। দ্বিতীয় মুলতবি প্রস্তাবের নোটিশ একটু আমি একটু পরে আসছি আপনার কাছে। বসুন, দয়া করে একটু বসুন। মাননীয় স্পিকার, আপনি নিজেও বলেছেন ন্যায় ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য 0 টলারেন্স। আমি মনে করি আজকের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে প্রকৃত সমস্যা চিহ্নিত করতে হবে মাননীয় স্পিকার। কারণ হলো আমাদের দেশে দুর্নীতি কারা করে এদেরকে সত্যিকার চিহ্নিত না করলে বক্তৃতা করে কোনো লাভ হবে না। মাননীয় স্পিকার, প্রত্যেকারে আজকে বাংলাদেশে যারা দখলদারিত্ব করছে, যারা অবৈধ চাঁদাবাজি করছে, এটা বন্ধ করতে না পারলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া আদৌ কোনোদিন সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আমাদের আমিরে জামাত বক্তৃতায় বলেছিলেন আমার একজন সমর্থক যদি চাঁদাবাজি করে
তাহলে আমরা তার বিচার করব। আমিও এলাকায় বলেছি, আমার একজন সমর্থক দুর্নীতি চাঁদাবাজে জড়িত হয়, পুলিশকে ধরতে হবে না, আমরা নিজেরা ধরে তাকে পুলিশের হাতে তুলে দিব। তবে এখন মাননীয় স্পিকার চিন্তা করতে হবে দুর্নীতির সাথে কারা জড়িত, অবৈধভাবে দখলদারিত্ব কাদের, অবৈধভাবে ভূমি দখল, অবৈধ টেম্পো স্ট্যান্ড দখল, ট্রাক জ্যাম দখল, এইভাবে তারা দখলদারিত্বের সাথে আছে, তারা ক্ষমতার ভয় দেখিয়েই করছে। এই জন্য যদি আমরা দুর্নীতিমুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে এই দখলদারিত্বের জায়গা থেকে তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যদি পারি, অবৈধ চাঁদা যদি বন্ধ করতে পারি, আমার একজন সাধারণ রিকশাওয়ালা যখন তাকে অবৈধভাবে চাঁদা দিতে হয়, যে সারাদিন পরিশ্রম করে তার রক্ত পানি করে টাকা দিয়ে যার সংসার চলে না, তাকে আবার চাঁদা দিয়ে আসতে হয়, এই চাঁদাবাজকে রুখতে না পারলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু সমস্যা তুলে ধরেই আমি কথা শেষ করব, যদি আমাকে আর একটু সময় বাড়িয়ে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আমাদের LGRD মূর্তি যথার্থ কথা বলেছেন, উত্তরবঙ্গ হচ্ছে একটা অবহেলিত এলাকা। আমার জয়পুরহাট এক আসন তার চেয়ে সবচেয়ে বেশি অবহেলিত এলাকা। আমাদের গ্রাম বাংলার যে অবকাঠামো দেখি, তাহলে রাস্তাঘাট এত কাঁচা, এবং যখন আমাদের কৃষক, আমি কৃষিপ্রধান দেশের, আমি একজন কৃষক, যখন আমার কৃষক তার ফসল উৎপাদন করে, তার ফসলকে পরিবহন করার জন্য একটা ভ্যানও ব্যবহার করতে পারে না, মাথায় তুলে নিয়ে যেতে হয়। এই জন্য গ্রাম বাংলা রাস্তাগুলিকে পাকাকরণের জন্য আমি মাননীয় মন্ত্রীর প্রতি আবেদন জানাবো। মাননীয় স্পিকার, এরপরে আমার কথা হলো স্বাস্থ্য। আমার জয়পুরহাট জেলায় 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু আমি নিজে পরিদর্শন করে গিয়ে দেখি মেঝেতে বারান্দায় শুয়ে আছে 700 রুগী। এই জন্য বিশেষ করে জয়পুরহাট পাশের থানাগুলির রুগীও এখানে আসে। এজন্য 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং একটা মেডিকেল করার জন্য মেডিকেল কলেজ হোক, এই প্রস্তাবনা পেশ করছি মাননীয় স্পিকার। এরপরে শিক্ষার ক্ষেত্রেও আমরা জয়পুরহাট অনেক পিছনে আছি। মাননীয় স্পিকার, আমি নিজে অনেক প্রতিষ্ঠানে গিয়েছি, আমি এবারের একটা তালিকা দেখলাম বিগত সরকারের সময়ে, যেই প্রতিষ্ঠানগুলি বারবার বিল্ডিং পেয়েছে সেগুলিতে আবার ভবন নির্মাণ করা হচ্ছে, অথচ প্রতিষ্ঠান গড়ার শুরু থেকে আজ পর্যন্ত একটা বিল্ডিংও পায়নি। এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে। গত কয়েকদিন আগে আমার এলাকার একটা প্রতিষ্ঠানে কারেন্ট শর্ট লেগে মানে বিল্ডিংটা পুড়ে গেছে। তারা আবেদন করেছে আমাকে অন্তত প্রতিষ্ঠানে ছাত্রদের পড়ানোর মতো সুযোগ করে দেন। মাননীয় স্পিকার, এরকম অনেক প্রতিষ্ঠানে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যদি গড়ে দিতে পারি, তাহলে ছাত্রদের সুবিধা হবে। মাননীয় স্পিকার, এরপর আমি বলতে চাই জুলাই সনদের উপরে। মাননীয় স্পিকার, আমরা যেই সনদের ভিত্তিতে, যেই প্রেসিডেন্টের যে আইনের ভিত্তিতে নির্বাচন করে শপথ গ্রহণ করেছি, একই আইনে আমরা সংস্কার পরিষদের শপথ নেওয়া আমরা বাধ্য। যদি এইটা না করি, তাহলে আমরা প্রেসিডেন্টের একটা আইনকে মানলাম না। মাননীয় স্পিকার, আমি মনে করি, আমার কথাই কেউ মনে করবেন না, 91 সালে জামাত ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল। জামাত ইসলামী কেয়ারটেকার গঠনের প্রস্তাব করেছিল, নাকচ করার কারণে জনগণকে রাস্তায় নেমে কেয়ারটেকার সরকারকে বাস্তবায়ন করা বাধ্য করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমি স্মরণ করে দিতে চাই, এদেশের জনগণ 17 বছরের নির্যাতনের শিকার, আর যেন জনগণকে রাস্তায় নেমে কোনো দাবি আদায় করতে না হয়। মাননীয় স্পিকার, সময় থাকতেই আপনাদের হুঁশ হোক, জুলাই সনদের সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। জনগণ রাস্তায় নামলে এদেশের জনগণ জীবন দিতে পারে, কোনোদিন তারা পিছনে হাঁটেনি। আগামী দিনেও এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণকে রাস্তায় যেন নামতে হয়। মাননীয় স্পিকার, এই অনুরোধ করেই আমি আমার কথা শেষ করলাম। রাজা তার উজিরকে বলে দিয়েছিল সকাল থেকে এটা কাজ করবা, এই কাজগুলো করবা। উজির বলেছিল যে আমাকে যে কাজগুলো বলেন কোনটা কখন গুরুত্বপূর্ণ, কোনটা ছুটে যায়, তার চেয়ে আপনি আমাকে একটা তালিকা করে দিলে ভালো হয়। একটা তালিকাও করে দিয়েছিল। তালিকা দেখে দেখে সে কাজ শুরুই করেছিল। হঠাৎ করে রাজার মনে হলো সে একবার শিকারে যাবে। ঘোড়ার পেটে উঠে যখন রেকাবে পা ঢুকিয়েছে, রেকাবে পা ঢুকালে পা আটকে গিয়েছিল।
পাটা যখন ছুটাতে পারছিল না তখন সে উজিরকে বারবার ডাকছিল, আমার পাটা এখান থেকে বের করে দাও। পাটা বের করতে যাচ্ছিল না উজির, কারণ উজির বারবার খুঁজছিল যে তালিকাটা করে দেওয়া হয়েছিল সেই তালিকার মধ্যে পা আটকে গেলে ওটা বের করে দেওয়ার বিধান ওখানে আছে কিনা। শেষ পর্যন্ত রাজার পা আর ওখান থেকে বের করা যায়নি এবং রাজাকে মুক্ত করা সম্ভব হয় নাই বলে আমরা গল্পে জেনেছি। ঠিক আমার কাছে আজকে সংসদ এরকম একটা গল্পের মতো মনে হয়। আমরা জুলাই সনদে যখন আমাদের 4 বছরের সন্তানরা জীবন দিয়েছে, আমরা যখন দেখেছি বিগত 17 বছর উন্নয়নের কথা বলে আমাদের নির্বাচনকেই ভুলে দেওয়া হয়েছিল, আবার বিগত 1.5 বছর আমরা লক্ষ্য করলাম যে সে সময় আমরা কেউ কেউ নির্বাচন এবং নির্বাচন বলে বলে আমরা আমাদের মাথা থেকে বিচার এবং সংস্কারটাই ভুলে দিয়েছিলাম। আবার এখন এসে আমরা দেখলাম যে আমাদের নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে আমরা আবার জুলাই সনদটাকেই ভুলে দিতে বসেছি। আমি খুবই বিব্রত হই যে আমাদের সন্তানেরা রাস্তায় দাঁড়িয়ে সেদিন কি প্ল্যাকার্ডে এটা লিখেছিল যে আমরা একটা ফ্যামিলি কার্ডের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়েছি। সেদিন তারা দাঁড়িয়েছিল, মাননীয় স্পিকার, সেদিন তারা দাঁড়িয়েছিল, লেখা ছিল রাস্তাগুলোতে আমাদের সন্তানেরা বুকে গুলিবিদ্ধ হয়ে পা হারিয়ে চোখ হারিয়ে দাঁড়িয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে লেখা ছিল রাস্তা সংস্কারের কাজ না, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমরা যেন সংস্কারের কথাটা মাথায় নিতে পারছি না। আমরা সংস্কারের পরিবর্তে এখন আমরা সংশোধনের দিকে যাচ্ছি। আমরা তো এই সংশোধনীর জন্য আমাদের ছেলেরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের জনতারা কাজ করে নাই। আমি একটা কথা পরিষ্কার বলি, অ্যামেন্ডমেন্টের জন্য তো শেখ হাসিনাও সেদিন অফার করেছিল 24 ঘন্টা দরজা খোলা আছে, তোমরা সংশোধনের জন্য আসো। সেদিন এই ছাত্র জনতা সংশোধন মেনে নেয়নি, তারা সংস্কারের জন্য কথা বলতে চেয়েছিল। আজকে আমরা সংস্কারটা মাথায় নিতে পারছি না কেন? মাননীয় স্পিকার, আমি আর একটা কথা আপনাকে একটু স্মরণ করানোর জন্য বলছি। আমরা ছোট সময় আমি বাংলায় সাহিত্যে অনার্স করা, আজকে আমাকে আপনি স্নেহের সাথে মাসুদ বলে বলেছেন। আমার সংসদের নাম শফিকুল ইসলাম। এই মাসুদ নামটা যারা একেবারে খুব আমাকে স্নেহ করেন, আদর করেন, তারাই ডাকেন। আমি বাংলার সাথে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছিল, রাষ্ট্রবিজ্ঞানে আমরা ছোট একটা বাক্য পড়েছিলাম, নেসেসিটি নোস নো লস। আমরা এই নেসেসিটিটাকে আজকে একটা সংবিধানের ধারাবাহিকের মধ্যে আমরা আটকে ফেলেছি। আমরা লাইন খুঁজতেছি, আমরা দাড়ি কমা সেমিকোলন খুঁজতেছি। আমরা আজকে পরিষ্কার একটা কথা বুঝি যে আমাদের এই সংস্কারের প্রয়োজনটা এই কারণে দরকার হয়েছে, এই প্রস্তাবটা এজন্য উত্থিত হয়েছে যে এটা 30 কার্য দিবসের মধ্যে যেখানে করার কথা ছিল সেখানে আমরা খাল খননে গুরুত্ব দিলাম, ফ্যামিলি কার্ডে গুরুত্ব দিলাম, কৃষি কার্ডে গুরুত্ব দিলাম, আমরা আরো অনেক কাজে গুরুত্ব দিলাম। অথচ যেটার জন্য আজকে নির্বাচন করে আমরা এখানে নিজেরা কথা বলার সুযোগ পেলাম, সেই সংস্কার আমরা নজর দিতে পারলাম না কেন? মাননীয় স্পিকার, আমি আর দুটো কথা বলি। আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের সামগ্রিক প্রয়োজনকে সামনে রেখে আমাদের একটা কথা মাঝে মধ্যেই বলতে হয় যে আমরা যখন এই রাষ্ট্র সংস্কারের কথা, আমাদের সংবিধানের ধারাগুলোর কথা বলি, আমাদের কাউকে আমরা এই কথা বলতে শুনি যে গণভোটে যে 4টা বিষয় উল্লেখ করা হয়েছে, আমাদের এই 70% লোকরা ভোট দিয়েছে, 51% সরকারি প্রতিনিধিত্ব করছেন। আমি তো একটা কথা যদি পরিষ্কার করে সরকারি বেঞ্চে যারা আছেন, ট্রেজারি বেঞ্চে যারা আছেন, তাদের বিনয়ের সাথে যদি জিজ্ঞেস করতে চাই যে আমরা 51% ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়েছে আর আমাদের 70% তো জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে। আমরা তাহলে 51%কে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করে জনগণের সেই 17 বছরের উন্নয়নের কথা বলে কি আমরা মূল জায়গা থেকে আমাদের দেশের জনগণকে আবার আরেকটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, এমন করে যে আমরা লক্ষ্য করছি, আমরা বলি সবার আগে বাংলাদেশ, আমরা বলি সবাই মিলে বাংলাদেশ। আমি তো তা লক্ষ্য করছি না। আমাদের আশঙ্কার জায়গাটা, আমাদের উদ্বেগের জায়গাটা, উৎকণ্ঠের জায়গাটা মাননীয় স্পিকার ওইখানে যে 11টা সিটি কর্পোরেশনের প্রশাসক বদল হয়েছে। আমরা কি লক্ষ্য করলাম না সবাই মিলে যদি বাংলাদেশ হয় তাহলে সরকারি দলের বাইরে একজন যোগ্য লোক সৎ কি মানুষ ওখানে খুঁজে পাওয়া গেল না? মাননীয় স্পিকার,